অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা এবং নমস্কার। আশা করি সকলে ভালোই আছেন। আবার এক সপ্তাহ পর আপনাদের সাথে আমার ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা খুবই একটা পরিচিত সমস্যা, যেটা প্রায় ঘরের প্রত্যেক 4 জনের মধ্যে ধরুন 3 জনকার এটা হয়েই আছে। এরকম একটা, যেটা জেনেটিকও একটা এখন সমস্যা চলে এসছে, যে বাবা মায়ের যদি থাকে তার বাচ্চাদেরও হয়ে যাচ্ছে সবাই। তাই মোটামুটি এটা প্রায় ঘরে ঘরে এখন হচ্ছে শোনা যায় যে সকল ডায়াবেটিস পেশেন্ট আছে। শুরু করার আগে ক্লাস আমরা সকলে প্রথম মহাপ্রাণ ধ্বনি দিয়েই শুরু করব। সকলে মহাপ্রাণ ধ্বনির জন্য সুখাসন চয়ন করে নিন। দুটো হাতকে নমস্কার মুদ্রায় রাখুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন আর শ্বাসকে ছাড়ুন। শরীর আর মনকে শান্ত করুন, মনকে কণ্ঠের কাছে কেন্দ্রিত করুন। 3 বার মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করব। শ্বাস নিন, রাখ করুন, চোখের উপর রাখুন, ধীরে ধীরে হাতকে নিচে রাখুন এবং চোখ। বিষয় হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগ। এটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করব বা যোগের মাধ্যমে আমরা কিভাবে ঠিক করতে পারি, বা যে রেশিওটা থাকে কিভাবে কমিয়ে আনতে পারি, সেটা তো আমরা শিখবই আর জানবো। তার আগে হচ্ছে বলি যে এটা আর কি মেন এর কারণটা কি। তার কারণ জানার আগে তাহলে আমাকে প্যানক্রিয়াস সম্পর্কে জানতে হবে। মেন যেটা আমরা সবাই শুনে থাকি যে ডায়াবেটিস হয়েছে, তার মানে হচ্ছে প্যানক্রিয়াসটা ঠিকঠাক ভাবে কাজ করছে না। এই প্যানক্রিয়াসটা সম্পর্কে আমরা জানি। আমরা এর আগের দিনে ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় আমরা পড়েছিলাম যে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস হচ্ছে আসছে স্মল ইন্টেস্টাইনে, যেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করছে। যদি দেখি যে আমরা প্যানক্রিয়াস কোথায় অবস্থিত, না ঠিক স্টমাকের পিছনের দিকে প্যানক্রিয়াসটা অবস্থিত রয়েছে। প্যানক্রিয়াস হচ্ছে 2 ভাবে কাজ করে, একটা হচ্ছে হজম করতে সাহায্য করে, আবার একটা হচ্ছে হরমোনও নিঃসৃত হয়। মানে হজমও করছে, তার সাথে সাথে হচ্ছে কি করছে না হচ্ছে হরমোনকেও নিঃসৃত করছে। তো এই জন্য একে বলা হয় ডুয়েল আর কি ওয়ার্ক করে। যেমন হচ্ছে হজম করার ক্ষেত্রে কি হয়, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস কি করে একটা ডাক্ট অর্থাৎ নালীর মাধ্যমে আসতে হচ্ছে স্মল ইন্টেস্টাইনটা, যেখানে আর কি যেটা জুড় হচ্ছে স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ হচ্ছে ডিওডিনাম, সেখানে এসে এই ডাক্টটা মিশছে। তার সাথে হচ্ছে ওই ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়াটিক জুস আসছে। তার ফলে আমরা যে খাবার খাচ্ছি, এটা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই খাবারগুলোকে ডাইজেস্ট করতে সাহায্য করছে। সেই জন্য একে বলা হচ্ছে এক্সোক্রাইন টিস্যু বা এক্সোক্রাইন হিসাবেও কাজ করছে প্যানক্রিয়াস, আবার হচ্ছে এন্ডোক্রাইন হিসাবেও কাজ করছে। তাহলে এন্ডোক্রাইন কি না, কি হচ্ছে হরমোন নিঃসৃত হচ্ছে প্যানক্রিয়াস থেকে, যে হরমোন সরাসরি হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমের সাথে হচ্ছে মিশে যাচ্ছে, যার ফলে আমাদের কি হয়, রক্তে যে গ্লুকোজটা থাকার কথা তার পরিমাণ যখনই বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি যে ডায়াবেটিস হয়েছে। তাহলে হচ্ছে প্যানক্রিয়াস হচ্ছে 2 রকম ভাবে কাজ করছে, একটা হচ্ছে এক্সোক্রাইন হিসাবে কাজ করছে, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন হিসাবে কাজ করছে।
আমরা যদি এক্সোক্রাইন আর এন্ডোক্রাইনের মধ্যে তফাৎ দেখি, মেন কি হচ্ছে, এক্সোক্রাইনের মধ্যে হচ্ছে ডাক থাকে অর্থাৎ নালী থাকে, আর এক্সোক্রাইনের মধ্যে হচ্ছে ডাক থাকে, এন্ডোক্রাইনের মধ্যে হচ্ছে ডাক থাকে না অর্থাৎ নালী থাকে না। এক্সোক্রাইনের মাধ্যমে, নালীর মাধ্যমে জুস হচ্ছে অর্থাৎ যে হজমে করার জন্য যেসব এনজাইম গুলো দরকার, সেই এনজাইম বা প্যানক্রিয়াটিক জুস কি হচ্ছে সরাসরি হচ্ছে নলের মাধ্যমে পার্টিকুলার একটা স্থানে আসছে। আর আমরা এন্ডোক্রাইনের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা কিন্তু সরাসরি হচ্ছে রক্তে মিশে যাচ্ছে হরমোন গুলো। এইটা হচ্ছে মেন তফাৎ। এক্সোক্রাইনের ক্ষেত্রে যে সমস্ত এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে তার মধ্যে ডাক থাকে, আর এন্ডোক্রাইনের ক্ষেত্রে হচ্ছে ডাক থাকে না। এইটা হচ্ছে মেন তফাৎ এক্সোক্রাইন আর এন্ডোক্রাইনের মধ্যে। তাহলে এক্সোক্রাইন ধরো এন্ডোক্রাইনের ক্ষেত্রে কি কি হরমোন নিঃসৃত হয়, যেটা হচ্ছে আমাদের হচ্ছে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। মেন যেটা জানি যে এন্ডোক্রাইনের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যে প্যানক্রিয়াসটি হচ্ছে ল্যাঙ্গারাস নামক যে একটা সেলস আছে বা কোষ আছে, সেই কোষ থেকে হচ্ছে এই ইনসুলিন আবার হচ্ছে গ্লুকাগন এইরকম হরমোন নিঃসৃত হয়। আবার এই ইনসুলিনটা প্যানক্রিয়াস হচ্ছে বিটা সেল থেকে নিঃসৃত হচ্ছে, আর গ্লুকাগনটা কি হচ্ছে আলফা সেল থেকে নিঃসৃত হচ্ছে। এই বিটা সেল থেকে যে ইনসুলিনটা হচ্ছে নিঃসরণ হচ্ছে, এর প্রধান কাজই হলো যে লিভারের মধ্যে যে অর্থাৎ আমাদের গ্লুকোজটা গ্লাইকোজেনে আছে, গ্লাইকোজেনে মানে স্টোর করে রাখতে আর কি সাহায্য করে। মেন যদি আমরা সহজ কথায় বলি, ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজ অর্থাৎ বা গ্লাইকোজেনকে সংরক্ষণ করে রাখা, এবং সেটা কি হচ্ছে রক্তে হচ্ছে গ্লুকোজের মাত্রাকে কমাতে সাহায্য করে। ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের মাত্রাকে হচ্ছে কম করতে সাহায্য করছে, আর গ্লাইকোজেন কি করছে না গ্লুকোজকে হচ্ছে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ গ্লুকোজ রক্তে গ্লুকোজের পরিমাণকে যখন বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা কি বলছি, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া মানে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ থাকার কথা সেটা যখন বেশি হয়ে যাচ্ছে, তখন আমার তাকে বলছি যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে। তাহলে ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াসের হচ্ছে বিটা সেল থেকে নিঃসৃত হচ্ছে, আর গ্লুকাগন হচ্ছে আলফা সেল থেকে নিঃসৃত হচ্ছে। ইনসুলিনের কাজই হলো যে গ্লুকোজের মাত্রাকে কম করে রাখা, কম করতে সাহায্য করে, আর গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। এইভাবে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসটা হচ্ছে কাজ করছে। তাহলে আমরা কি জানলাম যে প্যানক্রিয়াস হচ্ছে পাকস্থলীর পিছনের দিকে অবস্থিত। এটা হচ্ছে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে পাচন মানে আমাদের হজম করতে সাহায্য করছে, আর একটা হরমোন নিঃসরণ করতে সাহায্য করছে। হজম করার ক্ষেত্রে কি হচ্ছে যে প্যানক্রিয়াটিক জুস একটা নালীর মাধ্যমে কোথায় আসছে না হচ্ছে স্মল ইন্টেস্টাইনে হচ্ছে ডিওডিনামে আসছে, আর যেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করছে। আর এন্ডোক্রাইনের ক্ষেত্রে কি হচ্ছে যে হরমোন গুলো নিঃসৃত হচ্ছে, সেটা সরাসরি হচ্ছে ব্লাড স্ট্রিম বা রক্ত প্রবাহের মধ্যে আসছে, যার ফলে কি হচ্ছে আমাদের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই বাড়াতে কে সাহায্য করছে নাকি গ্লুকাগন নামক যে হরমোনটা রয়েছে, যেটা হচ্ছে আলফা সেল থেকে নিঃসৃত হচ্ছে, সেটা হচ্ছে গ্লুকোজকে মাত্রাকে বাড়ায়, আর ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজের মাত্রাকে কম করতে সাহায্য করছে। তাহলে আমরা যদি দেখি ডায়াবেটিস আবার কত রকম হয়েছে, দুই ধরনের ডায়াবেটিস আছে না, যেটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস আছে। টাইপ 1টা কি, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট বলা হয়, যেটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, মানে বাচ্চাদের জেনেটিক একটা সমস্যা বলা যায় মানে জেনেটিকই সমস্যা এটা, মানে টাইপ 1টা। আর টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে কি হয় না টাইপ 2-তে ডায়াবেটিস ইনসুলিনটা তৈরি হচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে কাজ করছে না, আর টাইপ 1-এ কি হচ্ছে ইনসুলিনটা উৎপন্নই হচ্ছে না, মানে ইনসুলিনটা যে তৈরি হবে যেটা হচ্ছে আমাদের গ্লুকোজেরকে সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে, সেইটাই হচ্ছে না, সেটা করতে পারছে না। তার ফলে কি হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ডায়াবেটিস হচ্ছে। তাহলে ডায়াবেটিস 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, আর হচ্ছে 2 ডায়াবেটিস 2 তাকে বলা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তার ফলে কি হয় না আমরা সরাসরি হচ্ছে এই ডায়াবেটিস 1টা কিন্তু আমরা ঠিক করতে পারবো না, কারণ এটা যদি জেনেটিক সমস্যা হয়, যেটা ইনসুলিন তৈরি হচ্ছে না, সেটা কিন্তু আমরা খুব একটা ওটাকে
মানে রিকভারি করতে পারবো না, কিন্তু ডায়াবেটিস 2টাই হচ্ছে আমরা কাজ করতে পারি, আর মানে কাজ করাতে পারি, এটাকে ঠিক করতে পারি। ডায়াবেটিস 2ই সাধারণত ইন জেনারেল দেখা যায় যে অ্যাডাল্টদের ক্ষেত্রেই হয়ে থাকে। একটা জেনেটিক সমস্যা থাকলো, বাবা মায়ের থাকলো, একটা এজের পর সেটা আসে, সেই জিনিসগুলো হয়। আর মেন কারণ কি না, আমরা যদি মানে স্থূলতার জন্য, তারপর হচ্ছে সঠিকভাবে শরীর চর্চা না করার জন্য ডায়াবেটিস 2টা হয়ে থাকে। আর ডায়াবেটিস 1টা যেটা জেনেটিক সমস্যা হয়ে থাকে, এটা আমরা অ্যাক্টিভিটির সাহায্যে করার চেষ্টা করতে পারি, কিন্তু খুব একটা হয় না, যেটা হচ্ছে ইনসুলিন নিতেই হয় সেখানে। আর ডায়াবেটিস 2টা কি করে আমরা এক্সারসাইজের মাধ্যমে সেটাকে আমরা ঠিক করতে পারি। তাহলে এই ডায়াবেটিস হলে আমাদের কি কি লক্ষণগুলো দেখা যায়? কি হয় না, বারবার আমাকে বারবার হয়তো ইউরিনেশনের জন্য যেতে হয়, তারপরে খুব খিদে পায় বা জল পিপাসা পায়, বা তারপরে কি আর ক্লান্তি থাকে, ল্যাথার্জি থাকে, এই জিনিসগুলো হচ্ছে সিমটম গুলো থাকে, যেগুলো আমরা মানে ডায়াবেটিস হলে এই সমস্যাগুলো হয়। অনেক ওজন অনেক হ্রাস হয়ে যায়, ওজন কমে যায়, এই জিনিসগুলো হয় ডায়াবেটিসের জন্য। হচ্ছে তাহলে আমরা এই ডায়াবেটিসটাকে কি কি ভাবে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে হচ্ছে আমরা প্রথম জানলাম যে প্যানক্রিয়াসটা কিভাবে কাজ করছে, একটা হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন হিসাবে কাজ করছে। মেন যদি আমরা দেখি যে ডায়াবেটিসের জন্য মেন কারণ কি না, হচ্ছে এন্ডোক্রাইন যে টিস্যুগুলো রয়েছে তার জন্য দায়ী। অর্থাৎ এন্ডোক্রাইন টিস্যু থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে, অর্থাৎ ইনসুলিন আর গ্লুকাগন, এটাই হচ্ছে ডায়াবেটিস তৈরি করতে আমাদের সাহায্য করছে। আর বিশেষ করে হচ্ছে গ্লুকাগনের পরিমাণ, গ্লুকাগন যখন বেশি, গ্লুকাগন হরমোনের ফলে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে তখন আমাদের ডায়াবেটিস হচ্ছে। আর ইনসুলিন কি হচ্ছে, যে ইনসুলিনের কার্যক্ষমতা যখন আর কি কমে যাচ্ছে, তার ফলে হচ্ছে ওর যে গ্লুকোজটা সংরক্ষণ করে রাখার ক্ষমতা, সেই ক্ষমতাটা যখন কমে যাচ্ছে তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, তখন ডায়াবেটিস হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এইভাবে হচ্ছে প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন যে টিস্যুগুলো রয়েছে তার জন্য। আমরা তারপর জানলাম কি ডায়াবেটিস 2 ধরনের হচ্ছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা কি, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর এটা সাধারণত চাইল্ডদের ক্ষেত্রেই দেখা যায়। আর হচ্ছে ডায়াবেটিস 2 যেটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়। আবার এর ফলে হচ্ছে কি কি লক্ষণ থাকে ডায়াবেটিস হলে, কি কি সাধারণত জিনিসগুলো হয়, যেটা হচ্ছে বারবার খিদে পাবে, বারবার আমাকে হচ্ছে প্রস্রাবে যেতে হবে, বারবার হচ্ছে জল পিপাসা পাবে, আমাদের ওজন কমে যাবে, ক্লান্তি থাকবে পুরো বডিতে সারাদিনই প্রায়, এই সিমটম গুলো আর কি দেখা যায়, লক্ষণগুলো দেখা যায় আমাদের ডায়াবেটিস হলে। তাহলে এর জন্য আমরা কি করতে পারি? আমরা কিন্তু ডায়াবেটিস মানে টাইপ 2টা অর্থাৎ নন ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা, সেটাকেই আমরা সাধারণত ঠিক করে থাকি। এইটা ইন জেনারেল আর কি বেশি হয়ে থাকে টাইপ 2টা। তাহলে এর মাধ্যমে আমরা কি কি করতে পারি? আমাদের মেন কাজই হচ্ছে, ফোকাস হচ্ছে কি, আমাদের প্যানক্রিয়াসটাকে বেশি করে অ্যাক্টিভেট করা, যাতে আমাদের ইনসুলিন যে হরমোনটা নিঃসৃত তার কাজটাকে সঠিকভাবে করানো। যে ইনসুলিন পরিমাণ যদি কমে যায় তখন হচ্ছে কি হয়, তাহলে আমাদের গ্লুকোজের যে সংরক্ষণ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, সেই জন্য ডায়াবেটিস হচ্ছে। তাহলে আমাদের মেন কাজ কি না, প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, যার ফলে কি হবে ইনসুলিন যে হরমোনটা নিঃসৃত হচ্ছে বা মানে কমে যাচ্ছে তার কার্যক্ষমতাটা, সেটাকে যাতে সঠিকভাবে হয়। এইটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য, যে প্যানক্রিয়াসটাকে সঠিকভাবে কাজ করানো, অর্থাৎ ইনসুলিন যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেই হরমোনটা যাতে সঠিকভাবে সঠিক পরিমাণ মাত্রায় আর কি নিঃসৃত হয়, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে এর জন্য আমাকে কি কি অ্যাক্টিভিটি করতে হবে? আমরা ইন জেনারেল যদি দেখি, কারো যদি কোনো সমস্যা না থাকে, ইন জেনারেল ধরুন ব্যাক পেন নেই বা নি পেন নেই, কোনো সমস্যাই নেই, সার্ভাইকাল পেন নেই, কিছু নেই, তাহলে আমরা কি করতে পারি? যদি এই সমস্যাগুলো থাকে তার জন্য তো ট্রিটমেন্ট আমাকে সেইভাবে সেট করতে হবে, যে এই সমস্যাতে তাহলে আমি একে কি কি করাবো। এটা আপনাদের নিজেদের এইভাবে লিখতে হবে যে এই সমস্যা আছে, তাহলে আমি কোন এক্সারসাইজ গুলো দিতে পারবো, কোনগুলো দিতে পারবো না। ধরো ওরকম কোনো সমস্যা নেই, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি প্রথম কাজই হচ্ছে ফুল বডি ওয়ার্ম আপ করানোর পর আমি সূর্য নমস্কার, মানে প্রত্যেকটা জয়েন্ট আর কি মুভমেন্ট করিয়ে নেওয়ার পর আমি সূর্য নমস্কার করাবো। এবার সূর্য নমস্কার আমি কিভাবে করাবো? সূর্য প্রণাম না, তার বডির কন্ডিশন দেখে, সে যদি মোটামুটি 5 থেকে 10 রাউন্ড যদি করতে পারে, তার বডি যদি সেটার জন্য অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা সেটা করাবো। নাহলে আমরা প্রথম ফার্স্ট উইকে কি করাবো,
দুবার করালাম, সেকেন্ড উইকে সেটাকে ফার্স্ট উইকে মানে দুবার দুবার দুটো সেট করে দুটো রাউন্ড করে করে করালাম, তারপরে সেকেন্ড এ কি করলাম 4টে করলাম। এইভাবে এইভাবে আমরা তাদেরকে বাড়াতে পারি। মানে ধরুন ফার্স্ট উইক 1 মাসের যদি আমরা একটা ডিউরেশন দেখি, তাহলে আমরা এইভাবে করাবো। প্রথম হচ্ছে ফার্স্ট উইকে আমরা দুটো রাউন্ড করে করাবো, সেকেন্ড উইকে আমরা 4টে রাউন্ড করাবো, এরকম ধীরে 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 বাড়াবো তার বডির কন্ডিশন দেখে। তাহলে প্রথম হচ্ছে কাজই হচ্ছে আমরা সূর্য নমস্কারটাকে করাবো, যেখানে হচ্ছে আমাদের ফুল বডি হচ্ছে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তারপরে আমরা যে সমস্ত আসনগুলো রয়েছে সেইগুলো আমরা আর কি করাবো, যেমন হচ্ছে দাঁড়িয়ে কোটি, মেন হচ্ছে আমরা টুইস্টিং পস্টার যেগুলো আছে আর হচ্ছে পেটের উপর চাপ পড়বে সেই ধরনের এক্সারসাইজ আমরা বেশি বেশি করে করানোর চেষ্টা করব। যেমন হচ্ছে কোটি চক্রাসন আছে আমরা করাতে পারি, অর্ধচন্দ্রাসন যেটা হচ্ছে সূর্য নমস্কারের পিছনে বেন্ড হয়ে যাচ্ছে সেটা তো আছেই, প্লাস হচ্ছে অর্ধচক্রাসন। তারপরে মেন যেটা আরো বেশ বসে যেই পস্টারটা আর কি সব থেকে এফেক্টফুল সেটা হচ্ছে অর্ধচন্দ্রাসন আর হচ্ছে মন্ডুকাসন। এই দুটো আসনকে সব থেকে হচ্ছে ডায়াবেটিসের জন্য সব থেকে বেস্ট মানা হয়, অর্ধচন্দ্রাসন আর হচ্ছে মন্ডুকাসন। এই দুটো আসন হচ্ছে সব থেকে বেস্ট আসন। এরপরে হচ্ছে আমরা কি করাবো, বসে উষ্ঠাসন করাতে পারি, তারপরে হচ্ছে আমরা মন্ডুকাসন তো বললাম, মন্ডুকাসন করাবো। তারপরে ধরুন আমরা অর্ধপূর্বাসন করাবো, পশ্চিমোত্তাসন করাবো, জানুশিরাসন করাবো। মোটামুটি ইন জেনারেল তার যদি বডির কন্ডিশন কোনো কিছু সমস্যা না থাকে আমরা হচ্ছে এই জিনিসগুলো করাতে পারি। আমরা তাহলে এই সমস্ত আসনগুলোই আর কি করাতে পারি। যদি তার সমস্যা না থাকে, আর যদি তার ধরুন হচ্ছে ব্যাকে পেন আছে তাহলে আমরা কি করবো, তাহলে ফরওয়ার্ড বেন্ডিং করাবো না। তাহলে ফরওয়ার্ড বেন্ডিং না করিও তার ডায়াবেটিসটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেই আসনগুলো আমরা সেইভাবে ঠিক করব তার বডির কন্ডিশন অনুযায়ী। যে তাহলে টুইস্টিং পস্টার যেগুলো আছে সেগুলো করাবো। তার সাথে প্রথম তো তার ব্যাক পেনটাকে ঠিক করাবো, কিন্তু ব্যাক পেন ঠিক হয়ে গেলেও আমরা কি করব, ফরওয়ার্ড বেন্ডিং কিন্তু করাবো না। কারণ ধরুন ব্যাক পেন ঠিক হয়ে গেছে যে হ্যাঁ এক্সারসাইজ করে আর ব্যাক পেন আসছে না, এখন ঠিকই আছে, কিন্তু আপনি যখনই আবার ফরওয়ার্ড বেন্ডিং করাবেন তখন আবার ব্যাক পেন আবার চলে আসবে। এটা ইন জেনারেল আমার ক্ষেত্রে আমি এরকম পেশেন্ট যখন দেখেছি আমি দেখেছি যে এরকম করিয়েছি ঠিক আছে, কিন্তু আবার তারা দেখে তারা নিজেরাই বলে যে আমি এরকম ফরওয়ার্ড, কারণ যদি ফরওয়ার্ড বেন্ডিং এ বেশি অনেক আসন আছে যারা আর কি করতে চায় তখন তারা বলে যে ম্যাম আমরা এখন তার পেন নেই আমি তাহলে এইটা করবো, কিন্তু দু একবার করার পর তারা ইচ্ছা ছিল তাই ওনাকে বললাম যে ব্যাকে ব্যথা আসতে পারে, কিন্তু তাও উনি বললেন যে না আমি করবো, ঠিক আছে করো। এখন 2-3 দিন করার পর আমার ব্যাকে ব্যথা চলে এসেছে। সেই জন্য আমাদের ব্যাকে ব্যথা যদি ঠিকও হয়ে যায় আমরা ফরওয়ার্ড বেন্ডিং করাবো না, যেহেতু একবার আগে সমস্যা ছিল এই সমস্যাটা আবার দ্বিতীয়বার আসতে পারে। সেই জন্য আমরা কি করবো, যত ব্যাকওয়ার্ড বেন্ডিং আছে সেগুলো করাবো আর হচ্ছে টুইস্টিং পস্টার করাবো। আর ডায়াবেটিসের জন্য টুইস্টিং পস্টার হচ্ছে সব থেকে ভালো, যেটা হচ্ছে অর্ধচন্দ্রাসন আর হচ্ছে মন্ডুকাসনটাও আমরা ধরুন ব্যাক পেন আছে আমরা খালি আলাদা ভাবে করাতে পারি। কিভাবে করাতে পারি মন্ডুকাসনটা, ধরুন মন্ডুকাসন করাচ্ছি তাহলে হচ্ছে বিপি হাইও আছে। আমরা ইন জেনারেল কিভাবে জানি যে মন্ডুকাসন যখন করে আমরা দুটো হাতকে মুঠি নাভির নিচে রাখি, শ্বাস নিই, শ্বাসটা ছাড়তে ছাড়তে এইভাবে আমরা নিচের দিকে ডাউন করি, মাথাটা হচ্ছে নিচে করি, এইভাবে জাস্ট আমরা থাকি মন্ডুকাসনে। এবারে ধরুন যার ডায়াবেটিস আছে সেটা এটা করছে, প্লাস হচ্ছে যদি হাই বিপি থাকে বা হাইপার টেনশন থাকে তাহলে আমরা কি করবো, মাথাটাকে নিচে করাবো না। তখন আমার কাজ হবে কি হবে না, এইভাবেই করছি করে আমি কি বলবো মাথাটাকে স্পাইনাল কিন্তু সোজা থাকবে, স্পাইনাল এরকম ভাবে থাকবে না, স্পাইনালটাকে আমার টেনে টান টান করে রাখতে হবে, আর মাথাটাকে আমি এইভাবে রাখবো, মাথাটা এইভাবে উঁচু করে রেখে দেবো, ব্রিদিং নর্মাল থাকবে। আমরা এই পজিশনে তাকে করাবো। আমার মেন কাজ হচ্ছে প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, তাই প্রেসার হাই থাকলে আমরা কি করে মাথাটাকে এইভাবে রেখে দেবো, মাথাটা আমরা নিচে টাচ করাবো। আর একটা করতে পারি, কিভাবে করতে পারি না, দুটো হচ্ছে এলবোকে আমরা কিভাবে এইভাবে দেখতে পাই নাই, হাতটা কিভাবে রাখছেন এটা দেখতে পাই নাই। এই তো দুটো যখন আগে একটা নর্মাল যে মন্ডুকাসন আমরা করে থাকি, এই হাতটাকে প্রথমে মুঠি করে নেব, মুঠি করার পর দুটো হাতকে কি করব, নাভির নিচে রাখবো, একদম লোয়ার আছে, এই নাভির নিচে রাখবো, শ্বাস নেব, শ্বাসটা ছাড়তে ছাড়তে আমরা আগে বেন্ড করবো। জাস্ট এইটা হচ্ছে নর্মাল পজিশন।
এখানে ব্রিদিং নর্মাল থাকবে। কিন্তু ধরুন যাদের হাই বিপি আছে বললাম, তাদের ক্ষেত্রে কি করবো, আমরা মাথাটাকে এইভাবে উঁচু করে রেখে দেবো, এইভাবে আমরা করাবো। আর একরকম ভাবে করাতে পারি, কিভাবে না, আমাদের এই এলবো গুলোকে আমরা কি করতে পারি, এইভাবে লাগিয়ে দিতে পারি হচ্ছে পেটের দুপাশে। শ্বাস নেবো, শ্বাসটা ছেড়ে জাস্ট এইভাবে আমরা হোল্ড করাতে পারি। আমার কাজই হচ্ছে প্যানক্রিয়াসটাকে কাজ করানো, আমি জাস্ট এইভাবে মুভমেন্ট করাতে পারি। অর্থাৎ যদি আমরা সাইড থেকে দেখি, এই দুটো এলবোকে আমরা এই পেটের মধ্যে লাগাবো, লাগিয়ে হচ্ছে জাস্ট আগে হালকা করে আগে বেন্ড করাবো, যারা যতটা করতে পারবে। এইটার থেকে এইটা সব থেকে বেশি আর কি চাপ পড়ে, আমরা এইভাবেও করাতে পারি। যদি তার বডি ওইভাবে করতে না পারে, সে যদি এইভাবে না করতে পারে, আমি তাকে এইভাবে করাবো মান্ডুকাসন। বসবো কি বজ্রাসনে? হ্যাঁ, বজ্রাসনেই বসতে হবে। মন্ডুকাসন সবসময় বজ্রাসনেই বসতে হবে। আর কি সর্বাঙ্গ আসন করাবো। বসতে না পারে দিদি, হ্যাঁ, তাহলে যদি বজ্রাসনে বসতে না পারে, তাকে আমাকে বলতে হবে নর্মাল সুখাসনেই বসে যাও। নর্মাল সে যদি এইভাবে বসতে পারে তো ভালো, যদি চেয়ারে বসতে পারে চেয়ারে বসিও জাস্ট এইভাবে পেটের মধ্যে চাপ দিয়ে আমি করাতে পারি। আর যদি ধরুন বজ্রাসনে বসতে পারছে না, তাকে যদি সে এইভাবে হালকা করে জাস্ট নর্মাল যখন আমরা বসি না, এরকম ভাবে জাস্ট একটা পায়ের উপর একটা পা, যেটা সুখাসন বলা হয়, সিদ্ধাসন বলা হয়, তখন আমরা কি করতে পারি, সেমই করবো, শুধু পায়ের পজিশনটা চেঞ্জ করে নেবো। এইভাবে পেটের আর কি নাভির নিচে দুটো হাতকে রেখে জাস্ট আগে বেন্ড করতে বলবো। এইভাবে তার সবসময় তার কি হবে, তার বডির তার পজিশন অনুযায়ী, তার কি কি কন্ডিশন আছে সেই অনুযায়ী আমি তাকে কাজ করাবো। আমার মেইন কাজ হচ্ছে প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, তাই জন্য আমি ওর বডির কন্ডিশন অনুযায়ী আমি তাকে আমার মতো করে আমি এক্সারসাইজ গুলো সাজিয়ে নেবো। আর কত রকম ভাবে করানো যেতে পারে, অনেক ইজি, যেটা এফেক্টফুল হবে তার জন্য, সেইভাবে আমরা করাবো। আর সর্বাঙ্গ আসন করাতে পারি, মৎস্য আসন করাবো, এই জিনিসগুলো। যে ছেলেদের ক্ষেত্রে ময়ূর আসন যদি কেউ করতে পারে, ময়ূর আসন করাবো, এটা মেয়েদের মানা করা হয় ময়ূর আসনে, এই জিনিসগুলো করা। আর প্রাণায়ামের ক্ষেত্রে কি করাতে পারি আমরা, যদি বিপি হাই না থাকে, কপালভাতি যেটা ক্রিয়া, সেটাও করাতে পারি, ভস্ত্রিকা করাতে পারি। ভস্ত্রিকা আমরা কিভাবে করাবো, বা 20-20 করে কাউন্ট করাবো, আবার একবার রেস্ট দেবো, এইভাবে 3টে করে সেট করাবো। 20 যদি কমফোর্টেবল হয়ে যায়, তারপর আস্তে আস্তে বাড়াবো, 30 করে কাউন্ট করুন, আবার রেস্টে, আবার 30, এইভাবে 3টে রাউন্ড করে আমরা করাবো ভস্ত্রিকা প্রাণায়াম। তারপরে হচ্ছে আনুলাম বিলা আর হচ্ছে ভ্রামরি, এই জিনিসগুলো আমরা সব ধরনের প্রাণায়াম গুলো আর কি করাবো। আর মেডিটেশন, চোখ নিদ্রা আর কি, এই মেডিটেশন গুলো আমরা করবো। এই ছিল মোটামুটি, আমরা এই ট্রিটমেন্ট অনুযায়ী জানলাম যে এই জিনিসগুলো করব। মেন কাজ হচ্ছে আমাদের প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, আর যত ধরনের এক্সারসাইজ আপনারা করতে পারবেন তার বডির কন্ডিশন অনুযায়ী, যেগুলো সে করতে পারবে আমরা তাকে সেইভাবে করাবো। এই ছিল আজকের আর কি ক্লাস। এবার হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন থাকবে? আমি অনুলোম বিলোম আর একটা কি বললেন যে এইভাবে রাখবো, হাতটা কোথায় রাখবো, হাত মানে এইভাবে যে করবো, হাতটা নাভির নিচে, হাতটা নাভির নিচেটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আমরা বেন্ড করবো, এইভাবে। মাথা দেখা যাচ্ছে ম্যাম? আমাকে দেখা যাচ্ছে? আপনার আপার বডিটা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে না, ফুল বডি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, হাতটা কিন্তু এরকম মুঠি করে রাখুন, হাতটা এইভাবেও রাখা যায়, অসুবিধা হবে না, এইভাবেও রাখা যায়। ঠিক আছে, আপনার যেটা সুবিধা, এইভাবে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, হ্যাঁ আমি ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাম আমি বলতে চাচ্ছিলাম কি, সকলে হ্যান্ড রাইজ করুক, আপনাদের নিচে দেখবেন যে একটা হাতের মতো দেখতে চিহ্ন আছে, ওটা করুন। আমি একে একে সবাইকে সুযোগ দেব প্রশ্ন করার, এভাবে একটুখানি বিশৃঙ্খলতা হচ্ছে। সবাই প্রশ্ন করার সুযোগ পাবেন, সকলকে সুযোগ দেওয়া হবে। আপনারা একটু মিউট অবস্থায় থাকুন, যে প্রশ্ন করবে সে শুধুমাত্র আনমিউট করবে। যারা যারা হ্যান্ড রাইজ করেছেন, নিচে দেখবেন হাতের মতো দেখতে চিহ্ন আছে, ওটা প্রেস করুন। আমি একে একে সবার নাম বলছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আবুল কালাম ভাই, যে ভাই আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আপু ধন্যবাদ। ম্যাম, আমি একেবারেই মানে প্রিলিমিনারি একটা কোশ্চেন করতেছি। এটা হচ্ছে, যখন আমরা মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতেছি, সেই ক্ষেত্রে আমরা শ্বাসটা কি মুখ দিয়ে ছাড়বো না নাক দিয়ে ছাড়বো? নাক দিয়েই ছাড়বো।
আমরা শ্বাস নেব, শ্বাসটা যখন ছাড়ছি তখন মানে শ্বাসও কমবে, তার সাথে সাথে সাউন্ডও কমে যাবে ধীরে ধীরে, একদম এইভাবে দুটো একসাথে হবে। সাউন্ড যেটা ভ্রামরী প্রাণায়ামে করা ঠিক সেরকম ভ্রামরী প্রাণায়ামে কি করি আমরা কানটা বন্ধ করে রাখি, এখানে কানটা না বন্ধ করে আমরা শ্বাস নেব, শ্বাসটা ছাড়ার সাথে সাথেই হচ্ছে সাউন্ডটা করবো মহাপ্রাণায়ামটা। তার মানে নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ছাড়তেছি। নাক দিয়ে ছাড়ছে, হ্যাঁ একদম। জি জি, আমার এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ। জি নমস্কার। ধন্যবাদ ভাইয়া। নেক্সট হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সাথী সুলতান আপু, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। সুসন্না ম্যাম, হ্যালো, হুম, সুসন্না ম্যাম, হ্যাঁ বলুন। আমার নমস্কার। যদি এটা তো আমার একটা পার্সোনাল প্রবলেম, তারপরে একটু আপনার সাথে শেয়ার করা যে কোনো সলিউশন যদি পাই আর কি। সেটা হলো আমি 2005-6 থেকে মোটামুটি ছোটখাটো যোগা করে আসতেছি। তো ইদানিং সেলফ ভাব থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সেগুলো নতুন করে প্র্যাকটিস করছি। তো গত পরশু দিন একটা ইয়োগা আসলে প্র্যাকটিস করতে গিয়ে হঠাৎ করে আমার ব্যাক সাইডে একটু পুলের মতো মনে হলো যে একটু টান লেগেছে। তো আমি ভাবলাম যে হয়তো এটা তেমন কোনো অসুবিধা না, ঠিক হয়ে যাবে। তারপর আমি আরো কিছু কন্টিনিউ করি, আমি করতেও পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু 15-20 মিনিট মানে শেষ টোটাল ইয়োগাটা শেষ করার 15-20 মিনিট পর যখন আমি রেস্ট অবস্থায় ছিলাম, হঠাৎ করে দেখি যে আমি আমার ব্যাক সাইড আর রাইট সাইড অথবা লেফট সাইডে আর কি করতে পারছি না। তো এইটার জন্য এখন আমার কি করণীয়? আমি যখন রেস্ট অবস্থায় থাকছি তখন ভালো লাগছে, কিন্তু যখন হাঁটা চলা করতে যাচ্ছি অথবা সিটিং থেকে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন হঠাৎ করে মনে হয় যে পিছনে কোনো একটা মাসল পুল হয়ে আছে, সেটাকে ভালো করে মানে প্রচন্ড রকম কয়েক সেকেন্ড ব্যথা থাকে, তারপরে কিছু কমতে থাকে। আচ্ছা, ব্যথাটা হচ্ছে কোন জায়গাটায় হয়েছে? ব্যাকের আপার সাইড নাকি লোয়ারে, উপরে না নিচে? আপার সাইডে হচ্ছে, এবং সেটা হলো স্পাইনটাতে একটু বার্নিং সেন্সেশন হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে ওখানে কি হচ্ছে, আমার মাসেলটাই ফুল হয়ে গেছে। আপনি না ওই জায়গাটাতে এরকম করে মানে এরকম ডিপ শ্বাসটা নিন, আর হচ্ছে মাথাটা এরকম করে পিছনের দিকে নিয়ে যান, এইভাবে এই মুভমেন্টটা করুন। যে প্রথমে ডিপ ইনহেল করুন, এখন করুন শ্বাস নিন, আর হচ্ছে মাথাটাকে এরকম পিছনের দিকে নিয়ে যান। দেখুন ওই জায়গাটা ব্যথা লাগছে নাকি আরাম লাগছে? না, ওখানে কোনো সেন্সেশন পাচ্ছি না, মানে কোনো ব্যথা সেন্সেশন কিছু পাচ্ছি না। আচ্ছা, শ্বাসটা নিন, আবার শ্বাসটা ছাড়ুন, এবার নিচের দিকে মাথাটা করুন, দেখুন যে ওইখানটা ব্যথা লাগছে কিনা। না, ওখানে কোনো টান বা কোনো ব্যথা কোনো কিছু ফিল করছি না, কিছু নেই। আচ্ছা, আপনাকে কি করতে হবে, শুধু ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা এখন ওই মাসেলসটা ক্র্যাম্প হয়ে গেছে না, ওই মাসেলসটাকে হচ্ছে রিল্যাক্স করার জন্য হচ্ছে আপনাকে বরফই লাগাতে হবে। একটু জাস্ট হালকা করে জাস্ট শোল্ডারের এই মুভমেন্ট গুলো যেগুলো আছে সেই মুভমেন্ট গুলো করবেন, আর বেশি এখন অ্যাক্টিভিটি করতে হবে না। এটা একটু ঠিক হয়েছে তারপরে আপনি করবেন, শুধু 2-3 দিন ধরে লাগিয়ে আর শোল্ডারের এই মুভমেন্ট গুলো করুন। একটু হট কম্প্রেশন নেই, তখন আমি হলো করছি। আর যেদিন হলো সেদিন আমি একটু বরফ নিয়েছিলাম এবং সাথে তখন ভালো লেগেছিল। এখন কিন্তু আর কোনো ঠান্ডা কিছু এখানেই করতে পারছি না, হট কম্প্রেশনে ভালো থাকে। তাহলে আপনি তাই করুন, হটই দিন, নাহলে হট আর কোল্ড দুটো কম্প্রেস করে আর কি দিতে পারেন। একটু 10 মিনিট যদি 5 মিনিট হট দেন, 3 মিনিট কোল্ড দিন, এইভাবে অল্টারনেট করে করুন। তারপরে হচ্ছে ব্যাকের এক্সারসাইজ গুলো করুন, মাসেলসটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যামকে। এবার আমি রিকোয়েস্ট করবো এলা আপু, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম, হোপফুলি আপনি ভালো আছেন। নমস্কার। ম্যাম হচ্ছে আমরা যখন মন্ডুকাসন করাচ্ছি, যাদের ব্যাক পেন আছে ম্যাক্সিমাম তো দেখা যায় যে নিতে পেন থাকে এবং ব্যাক পেন থাকে। নিতে পেন থাকলে তারা বসতে পারেন না, ফার্স্ট অফ অল খুবই কষ্ট হয় বজার সময় বসতে। আর হচ্ছে ব্যাক পেন থাকলে তো সামনে বেন্ড হওয়া যাবে না। এবার আমি যতটুকু জানি যে মন্ডুকাসনটা
অসম্ভব রকম ভালো। অর্ধ মৎস্যন্দাসন যেটা বলেছেন এবং মন্ডুকাসনটা বা বক্রাসন যেটাকে আমরা বলি, বক্রাসনটাও খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। মন্ডুকাসন মানে অর্ধ হ্যাঁ। মৎস্যন্দাসনের ইতে। তো এবার টুইস্টিং এর জন্য যখন ওটা করালাম মন্ডুকাসনে যখন যাচ্ছি তখন যদি আমি বজ্রাসনে, যাদের নিতে পেইন আছে বজ্রাসনে গেলাম না, নর্মাল আসনে বসলাম কোন আসনে, এবং ওই যেভাবে করাচ্ছি 2 হাতকে তলপেটে নিয়ে আমি যেটা করাই সেটা হচ্ছে নাভিটাকে চেপে দেই। মিডল ফিঙ্গার যেটা থাকে হাতটাকে করে হ্যাঁ। বালা মুষ্টিতে নিয়ে মিডল ফিঙ্গার দিয়ে নাভিটাকে 2 দিক থেকে চেপে দেই। চেপে দিয়ে মানে ইনহেল করে এক্সহেল করে তারপর চেপে দিয়ে তারপর সামনের দিকে বেন্ড করাই। এবার যাদের হচ্ছে আছে নিতে পেইন আছে তাদেরকে আমি যেটা করাই সেটা হচ্ছে নর্মাল আসনে বসিয়ে তারপর সামনের দিকে মাথাটা ডাউন করি না, জাস্ট একটু প্রেসার দেয়া সামনে, যেন এখানে একটু প্রেসারটা ক্রিয়েট হয়। হ্যাঁ, এটা। আর হচ্ছে যাদের ওই খুবই সিরিয়াস লেভেলের ব্যাক পেইন আছে বা এখনো স্টপ আছে, আগে কখনো ছিল এরকম তো থাকেই, তো তাদেরকে আমি ওই সেম ওয়েতে মুন্ডুকাসন ওভাবে করে মানে 2 হাত ওভাবে করে নিয়ে তারপর সামনের দিকে ব্যাক বেন্ড ফরওয়ার্ড বেন্ড করে। তো এই দুটো কি ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যাক পেন ধরুন, এবার হচ্ছে আমাদের স্পাইনালটা কি করি না, অনেক সময় কি করে যারা আর কি নতুন করে তাহলে স্পাইনালটাকে না ঠিকভাবে রাখে না, স্পাইনালটা এইভাবে রাখে, সেই জন্য ব্যাক পেনটা আরো আছে। এবার আমি যদি স্পাইনালটাকে একদম এই সোজা ভাবে রেখে করাই তাহলে কিন্তু আমার ব্যাক পেন আসবে না। আমি হালকা করে বেন্ড করাবো, তাদের খুব বেশি বেন্ড করাবো না, আর স্পাইনালটাকে আমি সোজা রাখবো, এই পজিশনে রাখবো না, এই পজিশনে রাখবো, তাহলে হচ্ছে ব্যাক পেন আসবে না। আচ্ছা, মানে তা ওই অতটুকুন পর্যন্ত, জাস্ট অতটুকুন পর্যন্ত গেলেই না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবার হচ্ছে মাহবুবুর রহমান ভাই, আপনি একটা প্রশ্নটি করতে পারেন। গুড ইভিনিং ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, এই যে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট হইলে আমরা কার্বোহাইড্রেট কেমন খেতে পারবো, বা এটা ধরেন একজন 70 কেজি ওজনের একজন মানুষের যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে কার্বোহাইড্রেট কি পরিমাণে খেতে পারবে? কার্বোহাইড্রেটের পরিমাণ আমরা কম খাবো, কারণ হচ্ছে কার্বোহাইড্রেট তো তাড়াতাড়ি আমাদের কি করে গ্লুকোজে পরিণত হয় না, তার ফলে কি হয়, একটা আমার ডায়াবেটিস আছে, গ্লুকোজের পরিমাণ বেশি আছে, আমরা যদি আরো কার্বোহাইড্রেট বেশি খাই তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আরো রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের বলা হয় যে আপনারা কার্বোহাইড্রেট পরিমাণ কম খান, প্রোটিন বেশি খান। তাহলে আমার কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দেবো আর হচ্ছে প্রোটিন বেশি করে খাবো। আর ম্যাডাম একটা জিনিস, এখানে ফাস্টিং যদি করে মানে ইনসুলিন রেজিস্ট্যান্টে, তাহলে এটা গুরুত্ব কেমন? ফাস্টিং করলেও খুব ভালো, কিন্তু আপনাকে ফাস্টিংটা যখন আপনি ধরুন ফাস্টিং করেছেন যে 12 ঘন্টা বা যেটা এখন ইন্টারমিডিয়েট 14 ঘন্টা এরকম থাকে, তখন আপনি কি করলেন যে ডায়াবেটিস আছে কিন্তু আপনি সব ধরনের ফ্রুটসও খেতে পারেন, যেটা এই ধরনের ন্যাচুরোপ্যাথিতে ট্রিটমেন্ট করে থাকে, যে আপনি সকালে হচ্ছে ফ্রুটস বেশি করেন, সে আমও খেতে পারেন, যাই ফ্রুটস খান না কেন, তো ফাস্টিং করার পর যদি আপনি ফ্রুটস খান তাহলে হচ্ছে ডায়াবেটিসটা অতটা বাড়ে না। মানে ন্যাচুরোপ্যাথিতে এইভাবে ট্রিটমেন্ট করে থাকে যে আপনাকে ফ্রুটসের পরিমাণে ফলটা আর কি বেশি করে খেতে বলে, তারপর আপনি আপনার নর্মাল তখন কার্বোহাইড্রেট আর কি যেটা আর কি ভাত রুটি এই জিনিসগুলো কম খেতে বলে, তখন হচ্ছে ফলটা আপনি সকালে খান খালি পেটে, ফ্রুটস বেশি করে খান, কার্বোহাইড্রেটের পরিমাণ কম করে দিন, তার সাথে সবজি বেশি করে খান আর প্রোটিন খান, এই জিনিস। আচ্ছা ম্যাডাম আরেকটা জিনিস বলি, এই যে মানে মুসলমানরা আমরা যারা রোজা রাখি আর দেখা ইন্টারমিডিয়েট ফাস্টিং এ যে ওয়াটার খাওয়া যায়, ওয়াটার ফাস্টিং কোনটা বেশি ভালো এই মানে ইনসুলিন রেজিস্ট্যান্টের জন্য? মানে ফুল টাইম রোজা রাখা যে মানে কোনো কিছু পানি কিছু খাবে না, এবং এ থেকে কোনটা ভালো, কি মানে ওয়াটার ফাস্টিং ভালো হবে না আপনার রোজা, মানে কোনটা ভালো হবে এক্ষেত্রে ইনসুলিন ডায়াবেটিস? এখন এই যে আপনারা যখন রোজা রাখেন, এটা হচ্ছে এই মানে ফাস্টিংও কিন্তু একটা সায়েন্টিফিক এফেক্ট আছে, যে আপনারা একটা টাইমে এতক্ষণ খাচ্ছেন না তারপরে খাচ্ছেন, কিন্তু আমরা কি করি অনেক সময় যে এতক্ষণ ফাস্টিং থাকার পর আমরা কি করি অনেক পরিমাণে খাবার খেয়ে নিই, আর খাবার কি ধরনের খাবার খাই, বেশি হচ্ছে তেল জাতীয় এইসব জিনিস খাবার, ওই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করে যদি আমরা মানে কম তেল জাতীয় প্রথমে আমরা মানে
ধরুন আমরা যখন রোজা আর কি ভাঙেন তখন আমরা কি করেন, তখন খেজুর বা ফুট এই জাতীয় জিনিস খান না, বিশেষ করে খেজুরই খাওয়ানো হয়। কারণ কি হয়, খেজুরে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, যেটা আমরা খুব তাড়াতাড়ি আমাদের বডিতে হচ্ছে এনার্জি আসে। সেই জন্য আমরা এই খেজুর বা আমরা অন্য কিছু ফল খেয়ে ফল খেয়ে তারপরে আমরা অন্য ধরনের খাবার খাই। কিন্তু চেষ্টা করুন যে তেল জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে, আর মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে খেতে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেকেই হ্যান্ড রাইজ করেছেন, একটুখানি হচ্ছে যে অপেক্ষা করুন, আমি সিরিয়াল বাই সকলেরই নাম বলবো। আর যেমন নেসা আপু, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। দিদি, যারা মানে বসতে পারবে না তো বসলো সুখাসনে, কতক্ষণ ধরে রাখবে নাভির নিচে, কত সময়? কোনটা, মন্ডুকাসনটা? মুন্ডকাসন। তার সবসময় সে যতক্ষণ করে ধরে রাখতে পারবে সে ততক্ষণই করবে। আমার ব্রিদিং যদি নর্মাল থাকে বা স্বাভাবিক থাকে, তাহলে আমরা কিন্তু 1 মিনিট 2 মিনিটও হোল্ড করতে পারি। এটা অভ্যাস করতে করতে এটা বাড়াতে পারে। এই জন্য আসলে কোনো পার্টিকুলার টাইম বলা নেই যে আপনি এই সময় পর্যন্তই করতে পারেন। আপনি সব সময় আপনার বডির ক্যাপাসিটি অনুযায়ী আমি করবো, যতটা আমার ক্যাপাসিটি আছে আমি সেই অনুযায়ী করবো। আমি যদি প্রথমে 30 সেকেন্ড করে হোল্ড করতে আমি 30 সেকেন্ডই করবো। প্রথম আমি 1 সপ্তাহ 30 সেকেন্ড করলাম, তারপরে সেটা আস্তে আস্তে বাড়িয়ে 40 সেকেন্ড করলাম। এইভাবে আমি যত টাইমটা দেবো তত আমার বেশি কাজ হবে। কতবার করা যাবে? সময় 30 সেকেন্ড, কতবার? হ্যাঁ, 3 বার করে করবে। একটা পোস্টার 3 বার করে রিপিটেশন করবেন। বিশেষ করে মন্ডুকাসন আর অর্ধমস্তান্দ্রাসন যদি পারেন তো 3 থেকে 5 বার রিপিটেশন করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ। নেক্সট হচ্ছে পীযূষ কান্তি দাদা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদেরকে যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য প্রাণায়াম বা এক্সারসাইজ গুলো করতে হবে, এগুলো যদি একটু সিকোয়েন্স ওয়াইজ যদি বলতেন যে কোনটা পরে কোনটা এক্সারসাইজ হবে এবং প্রাণায়াম কোনটা পরে কোনটা হবে। থ্যাংক ইউ। এই দেখুন, আমি পেশেন্ট একটা আছে, তার শুধু ডায়াবেটিস আছে, আর অন্য কোনো সমস্যা নেই, না হচ্ছে বিপি হাই আছে, না ব্যাক পেন আছে, না নি পেন আছে। তাহলে তার জন্য আবার এক্সারসাইজ আমি আলাদা ভাবে ঠিক করব। আবার কারো ধরুন নি পেন নেই কিন্তু ব্যাক পেন আছে, তার জন্য আলাদা করে আমি এক্সারসাইজ গুলো ঠিক করব। তাহলে আমার পেশেন্টের কি কন্ডিশন আছে সেই অনুযায়ী আমি ঠিক করব। যেমন ধরুন আমি বলছি তার হাই বিপি আছে, তাহলে আমি কি কি প্রাণায়াম করবো। তাহলে প্রথমেই আমাকে ভস্ত্রিকা আর হচ্ছে কপালভাতি, এইটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, এগুলো আমি করাবো না। তাহলে আমি সেখানে কি করাবো, আসন করানোর পর তার যে ব্যাক পেন আছে, তাহলে তার হাই বিপি আছে, তাহলে আমি সমস্ত ধরনের আসন করলাম। ওই জিনিস প্রাণায়ামের ক্ষেত্রে আমি কি করলাম, ওই জিনিসগুলো বাদ দিয়ে দিলাম, যে ভস্ত্রিকা আর হচ্ছে কপালভাতি, এটা বাদ দিলাম। বাদ বাকি আমি ওই অন্যগুলো করাম। চন্দ্রবেদী প্রথমেই আমি করাবো হচ্ছে চন্দ্রবেদী হাই বিপির ক্ষেত্রে। প্রথমেই আমার প্রাণায়ামের ক্ষেত্রে কাজ হবে যে হাই বিপি মানে চন্দ্রভেদী প্রাণায়ামটা করানো। তারপরে আমি কি করাবো, অনুলোম বিলোম করাবো। এবার শুধু যদি চন্দ্রভেদী প্রাণায়ামই 10 মিনিট করে, টানা 10 মিনিট যদি করে, সঙ্গে সঙ্গে বিপি নর্মালে চলে আসছে। মানে আমার ক্ষেত্রে এরকম হচ্ছে, আমি একজনকে দেখাতাম, মানে গেছি, ওনার আর কি মা বাইরে থাকে, এসছেন, তার ওরকম মেডিসিনও নেয় প্লাস হচ্ছে এক্সারসাইজও এরকম প্রাণায়ামও করে, কিন্তু তার বিপি কোনোদিনও আর কি 140 বা হচ্ছে 90 এরকম থাকে, সব সময়তেই থাকে। উনি আমি বললাম যে আপনি তাহলে কি কি এক্সারসাইজ করেন বলুন। তো বললাম আমি ওষুধও খাই কিন্তু এইগুলো করি, ভস্ত্রিকা কপালভাতি এইগুলো করি। ওনাকে আমি সঙ্গে তার আগে প্রথমে চেক করেছি 140 বা হচ্ছে 90 ছিল, পাক্কা 10 মিনিট ধরে শুধু চন্দ্রবেদী করেছে, তারপরে সেটাকে নর্মালে চলে এসছে। কিন্তু এইভাবেই আপনাকে 10 মিনিট করে করতে হবে। যদি আমি শুধু একটাকেই কাজ করি, শুধু যদি বিপিটাকে নর্মালে নিয়ে আসতে চাই, আমি যদি প্রত্যেক দিন 10 মিনিট করে করি, তাহলে আমাকে আর মেডিসিন নিতে লাগবে না, কিন্তু আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। মানে যেটা আমি মেডিসিন নিচ্ছিলাম, এই চন্দ্রবেদীটাই হয়ে যাবে সেটা মেডিসিন, মানে বাইরে থেকে আর ইনটেক করতে হবে না, তখন ওইটাই হচ্ছে আমার মেডিসিন হয়ে যাবে। আমি এইভাবে করবো। এটা যদি আবার আমি 2 বার করে, মানে মর্নিং আর ইভিনিং যদি করতে পারি আরো ভালো। দিদি, চন্দ্রবেদীটা কোনটা? চন্দ্রবেদী হচ্ছে আমি শুধু লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস নেবো, রাইট দিয়ে ছাড়বো। অনেক সময় এরকমও করা যায়, অনেকে হয়তো বুঝতে পারে না, তখন আমরা কি বলি যে শুধু আপনি লেফট দিয়েই শ্বাসটা নিন, লেফট দিয়েই ছাড়ুন, এইভাবেও করানো যায়। ওকে দিদি, এবার এক্সারসাইজ সিকোয়েন্স গুলো যাদের ওয়েস্ট পেইন আছে, ব্যাক পেইন আছে, তাদের জন্য কিভাবে করা হবে?
তাহলে ব্যাক পেন যখন হয়েছে আমি শুধু ফরওয়ার্ড বেন্ডিং আসনগুলো করাবো না, প্রথম আমি যদি আমি বলি যে সূর্য নমস্কার করাবো, তাহলে সূর্য নমস্কারের হচ্ছে থার্ড পজিশন যেটা আর কি পদ্মাসন আছে সেইটাকে আমি অ্যাভয়েড করিয়ে দেবো। মানে ধরুন আমি প্রথম যেটা আছি সূর্য নমস্কারে প্রথম 1 নম্বর এখানে আছি, 2 কি করছে আমি ব্যাকে নিয়ে যাচ্ছি, 3 যখন করাচ্ছি না আমি ওনাকে কি বলবো এইভাবে জাস্ট বেন্ড করে নিতে, এই পজিশনে আমি 3-এ এই পজিশনে করাবো না, এই পজিশনটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এইভাবে নিয়ে গেলাম। তারপরে আমরা কি করছি মাউন্টেন পশ্চারটা আমরা খুব একটা ফাইনালে অতটা মানে বেন্ড হয় না বলে ব্যাকে ব্যথা আসে না। তারপরে আমি কি করালাম অষ্টাঙ্গ নমস্কার, তারপর ভুজঙ্গাসন, তারপর আবার মাউন্টেন পশ্চারে আসছি, তারপর আবার আমরা অক্ষ সঞ্চালনে আসছি। এখান থেকে আমি তার যদি সাপোর্ট থাকে তো হাতে এইভাবে নিয়ে সাপোর্ট নিয়ে আবার ব্যাকে বেন্ড করে দেবো। আমাকে দেখতে হবে তার বডির কন্ডিশন কি আছে, আমি তাকে সেইভাবে এক্সারসাইজ করবো। কতবার করতে হবে ট্রান্সফরমেশনটা? ট্রান্সফরমেশন তার বডি যদি পারে যে 2 রাউন্ড করতে, প্রথম সপ্তাহে আমি 2 রাউন্ড করাবো, তারপরে সপ্তাহে আমি সে যদি আর এটা হ্যাবিচুয়েট হয়ে যায় তখন আমি সেটা ধীরে ধীরে বাড়াবো। এইভাবে 4টে রাউন্ড, 6টা রাউন্ড, 12 রাউন্ড পর্যন্ত আমরা করাতে পারি। তারপরে কি করবো আমরা দাঁড়িয়ে তারাসন করাবো, অর্ধচন্দ্রাসন করাবো, কোটি চক্রাসন করাবো, এইভাবে আসনগুলো করাবো, শুধু ফরওয়ার্ড বেন্ডিং করাবো না। ওকে, থ্যাংক ইউ ম্যাম। নেক্সট হচ্ছে সুলতান শামসুদ্দিন ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো লাগছে, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমার খুব ভালো লাগছে এখানে যে আলিয়া আপা এবং আমাদের কবির ভাইকেও দেখতে পাচ্ছি, আর তারা একসাথে আছি আর কি। তো ম্যাডামের কাছে আমার কোশ্চেন হচ্ছে, ম্যাডাম মুন্ডুকাসন যখন করব হাতটা কি ওই আপনার ইয়ে করে রাখবো নাকি একটা হাতের উপর একটা হাতে রাখবো? কন্ডিশনটা কিভাবে করলে ভালো হয়? এইভাবেও আমি করতে পারি। দেখুন যাদের অনেক পেট অনেক বড় আছে না, তারা কি করে এইভাবে রাখতে তাদের অসুবিধা হয়, তখন হচ্ছে আমরা তাকে বলি যে এইভাবে রাখতে, অর্থাৎ মিডল ফিঙ্গারটা আমরা নাভির পাশে রেখে দিলাম, জাস্ট এইভাবে দুটো হাতকে এইভাবে পজিশনে রেখে আমি আগে বেন্ড করালাম। আমার মেন কাজ হচ্ছে প্রেমচারটাকে অ্যাক্টিভ করা, তাই জন্য আমি এইভাবে করালাম। কিন্তু একটা হাতের উপর আরেকটা হাতও রেখে আমি করাতে পারি, এইভাবেও করাতে পারি, এইভাবেও করতে, যে যেটাতে কমফোর্টেবল হবে তাহলে সেইভাবে করাবো। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে ডায়াবেটিস এর আজকে টপিকটা তো খুব চমৎকার একটা টপিক। এই ডায়াবেটিস এর এই বিষয়টা হচ্ছে প্রতি ফ্যামিলিতে 4 জনের 1 জন করে হচ্ছে এই পেশেন্ট, অনেকেই জানে না। এখন যখন অসুস্থ হয়ে পড়ে বা প্যানক্রিয়াসের সমস্যা দেখা দেয় তখন হচ্ছে যে এটা আইডেন্টিফিকেশন করতে পারে। তো এরা নিরাময় লাভ করার জন্য যাদের একেবারে নাই বা হয়নি তাদের জন্য কি এই আসনটাকে বেশি প্রায়োরিটি দিবে না অন্যান্য আসনের সাথে এটাকে ইয়ে করবে? না, সব আসুন যাদের এখনো হয়নি এরকম পজিশন আমি সব পুরো বডির ওয়ার্কআউট করাবো, প্রত্যেক শুধু প্যানক্রিয়াস থাকে না, পুরো হোল বডিকেই আমি ওয়ার্কআউট করাবো, যাতে আমার আর অন্য কোনো, ধরুন ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস থেকে কি হয় আমাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, একটা সমস্যা হয়েছে তার সাথে আরেকটা সমস্যা রিলেটেড হয়ে আছে। তাই ওই সমস্যাগুলো যাতে না আছে আমি প্রত্যেক দিনই হোল বডি এক্সারসাইজ করাবো, যাতে অন্য কোনো সমস্যা আর না হয়। আচ্ছা, লাস্টে ম্যাডাম যে চন্দ্রবেদী প্রাণায়ামটা একটু পারফেক্টলি একটু দেখিয়ে দিলে খুব ভালো হতো। থ্যাংক ইউ। আমরা এইভাবে জাস্ট নর্মাল একদম হচ্ছে রিল্যাক্সে, যেই মানে পশ্চারে আপনি অনেকক্ষণ বসতে পারবেন, যে এই মানে সিদ্ধাসন যেটা আর কি বাম পায়ের উপর ডান পায়ের হিলটাকে এইভাবে রেখে অনেকে কমফোর্টেবল, কেউ হচ্ছে অর্ধ পদ্মাসনে বসে কমফোর্টেবল, যে পশ্চারে অনেকক্ষণ মোটামুটি মিনিমাম 10 মিনিট বসতে পারবেন তারা সেই পশ্চারে বসবেন। এই হাতটা বাম হাতটা আমি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা যে কোনো মুদ্রাতে রাখতে পারি, আর ডান হাতটা কি করতে পারি আমরা নাসিকা মুদ্রাতে রাখতে পারি। নাসিকা মুদ্রা যে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারটা ফোল্ড করে নিলাম, আর থাম্বস আর হচ্ছে রিং ফিঙ্গার আর হচ্ছে লিটল ফিঙ্গার এই দুটো হচ্ছে সোজা থাকবে। তাহলে কি করবো থাম্বটা দিয়ে মানে লেফট নোস্ট্রিলটা দিয়ে আমরা চন্দ্রবেদী কি হচ্ছে লেফট নোস্ট্রিল দিয়ে শ্বাসটা নেবো না, তাই কি করবো আমরা এই রিং ফিঙ্গারটা দিয়ে রাইট নোস্ট্রিলটাকে ক্লোজ করে দিলাম। এই রাইট নোস্ট্রিল ক্লোজ করলাম, এবার হচ্ছে চোখ বন্ধ করবো, ডান মানে ডানটা তো জাস্ট বন্ধ থাকবে, থামটা দিয়ে ডানটাকে বন্ধ করে দিলাম, বামটা দিয়ে শ্বাসটা নেবো, অর্থাৎ তাহলে ইন্ডেক্স ফিঙ্গার
আর হচ্ছে থামটা যেহেতু আমরা মিডল ফিঙ্গারটা বন্ধ করেছি, তাহলে হচ্ছে রিং ফিঙ্গারটা ওপেন থাকবে। মানে আমরা রাইট সাইডটা ক্লোজ করছি, অর্থাৎ থামটা দিয়ে রাইট সাইডটা ক্লোজ করে নেব, লেফট দিয়ে আমরা শ্বাস নেব, ক্লোজ করব, আবার রাইট সাইড দিয়ে আমরা এক্সেল করব, আবার রাইট সাইডটা ক্লোজ করে দেব, আবার লেফট দিয়েই শ্বাসটা নেব। এইভাবে আমরা 10 মিনিট করব। অনেক সময় লেফট রাইট অসুবিধা হয়, তার জন্য কি বলা হয় যে আপনি শুধু রাইটটাকে একদম ক্লোজই রাখুন, শুধু লেফট দিয়েই শ্বাসটাকে, লেফট দিয়েই শ্বাসটাকে ছাড়ুন, এইভাবেও করা। এইভাবে করলে আপনার হচ্ছে বিপিটা আস্তে আস্তে খুব দ্রুত হচ্ছে মানে কমে যাবে, তাই না? কিন্তু 10 মিনিট করতে হবে মিনিমাম, একদম শান্ত হয়ে বসে 10 মিনিট করবে। আর এরপরে হচ্ছে ভ্রামরী প্রাণায়াম 5 থেকে 10 রাউন্ড আর কি করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ধীরে 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 কমে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ম্যামকে। নেক্সট হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সঞ্জিত দাদা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ম্যাডাম নমস্কার, শুভ সন্ধ্যা। ম্যাডাম যোগ নিদ্রাটা কি? যোগ নিদ্রা হচ্ছে একটা মেডিটেশন, যেটা আর কি করানো হয়। এর আগেও আপনাদের যদি 200 ঘন্টার টিচার ট্রেনিং কোর্স করে থাকে তাতে করানো হয় যে শুয়ে আপনাকে যে যে জায়গা আর কি বডির এক একটা অংশে আপনাকে বলবে যে ফোকাস করতে, আপনি শুধু সেই অংশে আর কি ফোকাস করবেন, অর্থাৎ মনটাকে আমি সেই জায়গাতে নিয়ে যাব। এটাই হচ্ছে যোগ নিদ্রা। সচেতনতার সাথে আমি সেই পার্টিকুলার বডির সেই অংশটাকে আর কি কনসেন্ট্রেট করব। ম্যাডাম এটা কি পেশা ধ্যান যেটা এটা হয়, এই যে চৈতন্য কেন্দ্রে কাজ করা? লেসা ধ্যানটা তো আলাদা, লেসা ধ্যানটা একটু আলাদা, সেটা শুধু কালারের উপর করা হয়। যেটা হচ্ছে প্রেক্ষা মেডিটেশনের ক্ষেত্রে যেটা কায়স্থল করা হয়, অর্থাৎ শিথিলীকরণ যেটা করা হয়, সেই রকমই এইখানে হচ্ছে যোগ নিদ্রা করানো হয়। বন্দনা ম্যাডাম ডিআরটি করাইছিল, ডিআরটি না কি একটা ছিল ওটা? হ্যাঁ, ডিআরটিটাও এরকমই জিনিস, এইরকম সেটা আরো ওই রকম ডিআরটি, যেটা ডিপ রিল্যাক্সেশন টেকনিক। থ্যাংক ইউ। আমি একটু ইন্টারফেয়ার করি ম্যাম। এখানে হচ্ছে যে আমাদের 103 ব্যাচের যারা রয়েছেন, আপনারা হয়তো যোগ নিদ্রাটা এখনো পান নাই, সামনে আপনাদের এই বিষয়ে ক্লাস হবে, হ্যাঁ, যোগ নিদ্রার বিষয়ে। আর আমাদের এক্স স্টুডেন্ট যারা রয়েছেন, আশা করি তারা যোগ নিদ্রাটা পেয়েছেন বন্দনা ম্যামের ক্লাস। 103 ব্যাচের যারা রয়েছেন তাদের জন্য সামনে হয়তো অ্যারেঞ্জ করা হবে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, একদম। আপনার কাছ থেকে শিখতে পেরে মানে অনেক কিছুই শিখতে পেরেছি। আমার পেশেন্টদেরকেও আমি এইভাবে বুঝিয়ে দিই যেভাবে এটা আপনি বুঝান। তা একটা জিনিস আমার একটু জানার ছিল, যখন নাকি মানে হঠাৎ যদি যোগব্যায়াম করতে করতে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বা হতে পারে রিস্ক, সেই ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? এই জন্য কি হবে, এখানে দেখুন, এই যে হাইপোগ্লাইসেমিয়া যদি হয় আমরা তো বুঝতে পারবো না, আমাকে 6 মাস ছাড়া টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতেই হবে না, আমি তবে সেই রিপোর্ট অনুযায়ী তাকে সেইভাবে এক্সারসাইজ করাবো। সেই জন্য বলা হয় যে 6 মাস ছাড়া ব্লাড টেস্ট করুন, দেখি তার পরিমাণটা কতটা, আপনি এক্সারসাইজ করছেন সেটা নর্মাল পজিশনে আসছে কিনা, আবার 6 মাস করুন, দেখুন সেটা আসছে কিনা। তার সাথে কি হবে, আমরা এক্সারসাইজ যেরকম করাচ্ছি তো করাবো, কিন্তু এক্সারসাইজ কম করব না, কিন্তু আমরা খাওয়া দাওয়ার উপর তখন একটা কন্ট্রোল করবো। যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, অর্থাৎ গ্লুকোজ লেভেল অনেক কমে যায়, তাহলে আমরা কি করবো, তখন তাকে বলবো একটু কার্বোহাইড্রেট বেশি করে খেতে, আর মিষ্টি হচ্ছে সুগার একটু বেশি খেতে, সেই জিনিসটা মেনটেন করতে হবে। আর যদি হাই পার্ট থাকে তো নর্মাল আমাকে ওগুলো অ্যাভয়েড করে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ তো আমাকে রাখতে হবে, কিন্তু আমাকে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে। ধন্যবাদ। আর নেক্সট হচ্ছে সুচিস্মিতা দিদি, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম, আমি যেটা জিজ্ঞেস করছি, একটু বয়স হয়ে গেলে অ্যাবভ 40 বা 50 যাদের কোনো কারণে মেনোপজ তাড়াতাড়ি চলে আসে, নিয়ে ভীষণ প্রবলেম হয়,
আর মানে কি বলবো মোটাও প্রচুর হয়ে যায়। হ্যাঁ, মানে এমনি মানে ভাষায় বলছি, এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা সামনের দিকে ঝুঁকে মান্ডুকাসন করতে পারেন না। হ্যাঁ, নিয়ের প্রবলেমের জন্য পায়ে ভীষণ প্রেসার আসে, আর সামনের দিকেও ঝোঁকা সম্ভব নয় কারণ পেটটাও ভীষণ বড় হয়ে গেছে। এক্ষেত্রে কি করণীয়? তাহলে আমি মন্ডুকাসন করাবো না, আমি তাহলে টুইস্টিং পস্টার গুলো করাবো না, বক্রাসনটা করাবো। চলো সিম্পল যেটা আছে এইভাবে বক্রাসনটা করালাম 3 বার। তারপর আমি তার যদি পায়ে ব্যথা থাকে, এই পাটাকে আমি তাহলে নিয়ে যদি ব্যথা থাকে আমি আবার অর্ধমস্তাঙ্গাসনও করাতে পারবো না। তাহলে আমার একটাই কাজ হচ্ছে আমাকে এইভাবেই করাবো। তখন আমি কি করাবো, আসনের হচ্ছে রিপিটেশনটা বেশি বেশি করে করাবো, তবে আমার কাজ হবে। আচ্ছা, আর যেহেতু মেনোপজ শুরু হয়ে গেছে আগে, তার জন্য হয়তো শরীরে হিটের পরিমাণও খুব বেড়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ ওটা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা চন্দ্রভেদী প্রাণায়াম করাবো তো? চন্দ্রভেদী, শীতলী, শীতকারী এই জিনিসগুলো করাবো। আচ্ছা, আর কতক্ষণ মানে আপনি যেমন বললেন না 10 মিনিট ধরে করাতে, ওরকম মানে প্রাণায়াম? হ্যাঁ একদম 10 মিনিট ভাবে করালেই তবে এর বেনিফিট। মানে প্রাণায়ামে যদি ধরুন আমি 10 থেকে 15-20 মিনিট যত টাইমটা পারবে তবে এর বেনিফিট আমরা পাবো খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, এটুকুই জানা ছিল ম্যাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক কিছু শিখছি কিন্তু আপনার থেকে। অনেক ধন্যবাদ, ঠিকই বলেছেন দিদি। ম্যাম অনেক সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন। নেক্সট হচ্ছে ইমতিয়াজ ভাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। দিদি, আমার একটা বলার কথা ছিল যে ওই যে যাদের মেদ বেশি, ভুঁড়ি বেশি, তারা তো ওই আপনার মুন্ডুকাসন করতে পারেন না, সমস্যা হয়। তো তারা কি আপনার ওর বদলে ধনুরাসন করলে চলবে? হ্যাঁ, ধনুরাসন যদি করতে পারে, হ্যাঁ এটা তো ব্যাক পেন যাদের আছে তাদের জন্য খুব ভালো ধনুরাসন। ধনুরাসন আমরা করাতে পারি, কিন্তু মন্ডকাসনটা করতে পারে যতটা সে পারবে ততটাই আমি করাবো, ধীরে ধীরে করাবো। একটুখানি অল্প একটু বেন্ড হচ্ছে, তারপরে করতে করতে আবার আস্তে আস্তে বেন্ড হবে। ধনুরাসনও খুব ভালো একটা এক্সারসাইজ, মানে ডায়াবেটিসের জন্য ভালো, ব্যাক পেনের জন্য খুব ভালো। ওইটার কথা একদম বলেননি তো, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ধনুরাসন মানে যে আমরা কি বললে যে ব্যাক পেন থাকলে আমি ব্যাকওয়ার্ড বেন্ডিং আসন গুলো করাবো, তাই না? তার মধ্যে ব্যাকওয়ার্ড বেন্ডিং মানে ধনুরাসন তো হয়েই যাচ্ছে। ঠিক আছে। মনোরঞ্জন দাদা, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ম্যাডাম, মানে যাদের স্থূল আর পেট ভুঁড়ি যেটা হয়, শুধু এটা কমানোর জন্য 2-3টা কোনটা করানো যায়? মানে শুধু ভুঁড়ি কমানো, অন্য কিছু না? ভুঁড়ি কমাতে গেলে আলাদা শুধু সূর্য নমস্কার তো করতেই হবে, তার সাথে কি করতে হবে, উত্থিত পদাসন, অর্থাৎ শুয়ে পাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ করে যেটা উত্থিত পদাসন করানো হয়, সেটাকে 1 মিনিট করে 3টে করে সেট করবেন রিপিটেশন। প্লাস হচ্ছে কি করানো হয়, বোথ লেগকে রোটেশন করুন, অর্থাৎ পুরো ঘোরান, 20 টাইম ক্লক ওয়াইজ, 20 টাইম অ্যান্টি ক্লক ওয়াইজ। এই জিনিসগুলো ধনুরাসন করুন। তারপরে আবার আসন করানো যেতে পারে যেটা পেটের জন্য না, ধনুরাসন। আপনি ধনুরাসনটা উল্টে শুয়ে করালেন, ভুজাঙ্গ আসন করালাম, এই আসনগুলো করাবো, যেগুলোতে রিপিটেশন আমি অনেক বেশি করে করাবো। ত্রিকোণাসনে কি এর লাভ হয়? ত্রিকোণাসন, ত্রিকোণাসনে পেটের জন্য কাজ হবে না। থ্যাংক ইউ। মাহবুবুর রহমান ভাই, আপনি আবার হ্যান্ড রেজ করেছেন, আপনি প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে চন্দ্রভেদী প্রাণায়াম বলছিলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। যে আমরা যেগুলো কুম্ভক করি, আমার কথা হচ্ছে এই কুম্ভক করা মানে যে 10 মিনিট বা মাহবুবুর রহমান ভাই, আপনার এখন শোনা যাচ্ছে, আপনি কথা বলুন। যে ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, ওই যে চন্দ্রভেদী প্রাণায়ামের কথা বলছেন যেটা 10 মিনিট করা লাগবে মিনিমাম, ঠিক আছে? বা আমরা এই যে নারী শুদ্ধি প্রাণায়াম গুলো 10 মিনিটে যদি আমরা বেশি করি, মিনিমাম তো হচ্ছে 10 মিনিট বেশি যদি করি, বিশেষ করে অনেকগুলোতে কুম্ভক করি আমরা,
এটাতে কি হাইপার অক্সিজেন বা হাইপার অক্সিজেন এরকম কিছু ডেভেলপ করতে পারে কিনা, বা এতে কি বেশি করলে আবার ক্ষতি আছে কিনা, বা এটার কতটুকু লিমিটেশন? ক্ষতি নেই, আপনি প্রাণায়াম যত বেশি টাইম করতে পারবেন এর জন্য ক্ষতি নেই। মানে কম করলে আপনি রেজাল্ট অনেক ধীরে পাবেন, যদি বেশি করে রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাবেন। আর কুম্ভক করলেও কোনো ক্ষতি নেই, কারণ কুম্ভকের রেশিও এরকম আছে যে 1:2:4। মানে যদি আমরা হঠযোগ গ্রন্থেগুলো দেখি সেখানে বলা হচ্ছে মানে 80 বার কুম্ভক করার কথা বলা হয়েছে। অর্থাৎ 80 বার কিরকম করবো, মানে সকাল দুপুর সন্ধ্যা আবার মধ্যরাতে, এরকম 4টে বার এরকম করে বলা রয়েছে হঠযোগ গ্রন্থগুলোতে। কিন্তু আমরা ইন জেনারেল যদি আমরা দেখি, আমরা কি করবো 1:2 মানে 1:4:2 এটাকে এই রেশিও গুলোকে আমি বাড়াবো। তাহলে প্রথমে যদি ইনহেল আমি 2 করি, আবার তাহলে আমি কুম্ভক করবো, সেখানে আমি 6 করে দিচ্ছি, 6 আমি কাউন্ট করবো। আবার হচ্ছে রেশিও আমি সেখানে করবো যে না, মানে এইভাবে 1 বা 2, ধরুন এখানে যদি আমি 6 করি আর এখানে আমি তাহলে 8 করে দেবো এক্সেল যখন করছি, এইভাবে রেশিওটা আমি বাড়বো। আচ্ছা ম্যাডাম, এই যে 1:4:2 এরকম করে যদি আমরা করি, মানে মানে সর্বোচ্চ কত করতে পারবো? লাংস ক্যাপাসিটি বাড়বে, লাংস ক্যাপাসিটি বাড়বে। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনি যেটা 2 মিনিটে আমি হোল্ড করতে অসুবিধা হচ্ছিল, সেটা এখন আপনি 4 মিনিট 3 মিনিট হোল্ড করতে পারছেন, 4 মিনিট হোল্ড করতে পারছেন। তখনই আপনি বুঝতে পারছেন হ্যাঁ আপনি আপনার লাংস ক্যাপাসিটি বেড়েছে। ধরুন আপনি প্রথম 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে যেই কষ্টটা হতো, এখন আর সেই কষ্টটা হচ্ছে না, সেটা অনেক ইজি হয়ে গেছে। তাহলে এখান থেকে বলেছে আমার লাংস ক্যাপাসিটি অনেক বেড়েছে। তাহলে মানে বেশি করলে হাইপার অক্সিজেন ডেভেলপ করবে না। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ। এরই মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আজকে আমরা একটা সুন্দর সেশন পেয়েছি ম্যামের কাছ থেকে, এবং আপনাদের যত ম্যামের কাছে কিন্তু আমার অনেক জানার ছিল, আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছি, আমাকে সুযোগটা দেওয়া হচ্ছে না। না না না, আসলে আমরা বলেছিলাম হ্যান্ড রাইজ করতে। আমি কিন্তু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আমরা যখন মন্ডুকাসনটা করি তখন আমরা কিন্তু আমার স্টুডেন্টদেরকে এবং ডায়াবেটিসদেরকে বলি, প্রথমে হচ্ছে আমরা কিন্তু এই আদি মুদ্রাতে রেখে এইভাবে নিয়ে কিন্তু এইভাবে হাতটাকে নিয়ে আদিষ্টা চক্রের মধ্যে কিন্তু চাপটা সৃষ্টি করতে বলি। হ্যাঁ, ওইভাবে ইয়াটা করে যতক্ষণ থাকে, কিন্তু এটা করার আগে কিন্তু মুন্ডুকাসনে যাওয়ার আগে কিন্তু আমরা কিন্তু একটা পিছন থেকে একটা টান দিয়ে তখন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আদিষ্টা চক্রেতে নিয়ে কিন্তু নাক এবং কপাল বজ্র আসনের থেকে করাই। হ্যাঁ, তো এটা কোনো ভুল আছে কি না? না, ভুললে এবারে হচ্ছে ধরুন আপনি এইভাবে হাতটা নিয়ে হাত আপ করলেন, শ্বাস নিলেন, এইখানে আসছে যখন আপনি শ্বাসটাকে ছেড়ে দিচ্ছেন, তো এখানে যখন আপনি শ্বাসটা ছেড়ে দিচ্ছেন, তাহলে আবার আপনি এইখানে নিলেন, শ্বাসটা ছেড়ে দিলেন, আবার এইখানে শ্বাসটা নিয়ে আবার শ্বাসটাকে ছাড়তে নিচে বেন্ড করুন, তারপরে ব্রিদিংটাকে স্বাভাবিক রাখুন। ওটা আদি মুদ্রাতে যাইতে বলি আর কি। হ্যাঁ, আমরা এইভাবে অ্যাকচুয়ালি এইভাবেই করানো হয়, আমরা এইভাবে আপনি এইভাবেও রাখতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার কাজ তো হচ্ছে প্যানক্রিয়াসটাকে অ্যাক্টিভ করা, আমি এইভাবেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আমি যদি একটু গ্যাপও হয় তাতেও কোনো অসুবিধা নেই। আরেকটা জানার ক্ষেত্রে, আপনি কি ওই যে প্যানক্রিয়াস ডায়াবেটিস সম্বন্ধে যেটা বললেন, সেটাও কি ব্যায়ামের মাধ্যমে কি ইয়া করা যায়? ওই ব্যায়ামের মাধ্যমে কি সেটাকে প্রতিরোধ করা যায়? একদম হয়, কিন্তু ওটা ডায়াবেটিস 2টার ক্ষেত্রেই হবে, ডায়াবেটিস 1-এর ক্ষেত্রে মানে টাইপ 1-এর ক্ষেত্রে হবে না, টাইপ 2টার ক্ষেত্রেই হবে। সেটা আমরা করতে পারি, কেউ যদি রেগুলার এইভাবে অ্যাক্টিভিটি করে তখন ধীরে ধীরে তার হচ্ছে মানে ব্লাডের যে সুগারটা, সেই ডায়াবেটিস এটা রেশিওটা অনেক কমে যায়। এরকম ক্ষেত্রে হয়েছে, শুধু নর্মাল তার এত বডিতে পেন আছে, তার এরকম করতেই পারে না, শুধু জাস্ট নর্মাল আসন করিয়ে তার বডি যতটা পারবে আর এরকম টুইস্টিং পশ্চার করিয়ে তার ডায়াবেটিস, এখন তার খাওয়া দাওয়াটা অবশ্য তাকে মেনটেন করতে হবে। একটু যে আমি এক্সারসাইজ করছি বলে আমি অনেক কিছু খেয়ে নেবো সেটা হবে না, খাওয়া দাওয়াটা তো মেনটেন করতে হবে, তার সাথে এক্সারসাইজ যদি করানো হয় এইভাবে তাহলে অটোমেটিক্যালি কমে আসবে। এরকম আমি করেছি, পার্টিকুলার কিছু করার নেই, শুধু অর্ধমশ্চন্দ্রাসন আর টুইস্টিং পশ্চার করিয়ে তার পেটে এখন হচ্ছে সুগার লেভেল নর্মালে চলে এসছে। কিন্তু রেগুলার বেসিসে করতে হবে, এই নয় যে আমি 1-2 করলাম, সপ্তাহে 2 দিন করে নিলাম, 5 দিন গ্যাপ দিয়ে দিলাম, এরকম করলাম। রেগুলার বেসিসে মানে আমাকে ভাবতে হবে যে এটাই হচ্ছে আমার মেডিসিন,
যে এই মেডিসিন খাচ্ছি, যেটা নর্মাল আমরা জল দিয়ে খেয়ে নিলাম 2 মিনিটে হয়ে গেল, এইখানে আমাকে মানে 40 থেকে 45 মিনিট সময় দিতে হবে এই মেডিসিনটার জন্য, তাহলেই কমবে। আর রেগুলারিটিটা রাখতে হবে। আমরা কেমনে বুঝতে পারবো তার কাছে কি প্যান্টিয়াম ডায়াবেটিস আছে নাকি নরমাল ডায়াবেটিস, কিভাবে আমরা বুঝতে? টেস্ট করতে হবে না, তার জন্যই তো ব্লাড টেস্ট করতে হবে। 6 মাস ছাড়া ছাড়া সব সময় ব্লাড টেস্ট করতেই হবে। আপনাকে দেখতে হবে যে এক্সারসাইজ করে কতটা কমলো, তাহলে আমি আবার যদি না কমে তাহলে আমাকে এক্সারসাইজের পরিমাণটা বাড়াতে হবে। টেস্ট 6 মাস ছাড়া করতেই হবে, নাহলে আমি বুঝতে পারবো আমি এক্সারসাইজ করাচ্ছি তার এফেক্ট হচ্ছে কি না হচ্ছে কি করে বুঝতে পারবো। সবসময় পেশেন্টকে বলতে হবে 6 মাস হয়ে গেছে তাহলে আপনি আবার টেস্ট করেন। আবার ডক্টরের কাছে যা, ডক্টর লিখে দিলে আপনি টেস্ট করে। অনেক সময় এখন বাড়িতেও মেশিন পাওয়া যায় যারা বাড়িতে করে নেয় সেই জিনিসগুলো। এইভাবে আপনি টেস্ট করাতে হবে, নাহলে হবে না। ট্রিটমেন্ট করা থাকলে এই জিনিসগুলো মেনটেন করতেই হবে। আচ্ছা, ডায়াবেটিস যখন ডায়াবেটিস পরীক্ষা করে, একটু আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে, ডায়াবেটিস পরীক্ষা করার সময় ওখানে তো প্যান্টিয়াম ডায়াবেটিস এবং নরমাল ডায়াবেটিস তো লেখা থাকে না, শুধু ওখানে ডায়াবেটিস লিখে দেয় এরা। আমাকে ওইটাই দেখতে হবে। মেন তো হচ্ছে আমার প্যানক্রিয়াটিকটা কাজ করছে না বলেই রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে না। আমার রক্তে গ্লুকোজের পরিমাণ কেন পাচ্ছে? আমাদের প্যানক্রিয়াসের যে ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন যে হরমোন গুলো রয়েছে তার হচ্ছে সঠিকভাবে কাজ করছে না। মানে বিশেষ করে হচ্ছে ইনসুলিনটা যে যতটা পরিমাণ আর কি গ্লুকোজটাকে সংরক্ষণ করে রাখার কথা সেটা করতে পারছে, মানে ইনসুলিন কাজের ক্ষমতাটা কমে যাচ্ছে। সেই জন্য আমার রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে কি করতে হবে, ইনসুলিনটা যাতে ঠিকঠাক পরিমাণে আর কি নিঃসরণ হয়, যাতে আমার গ্লুকোজের মাত্রাটা ঠিক থাকে, তার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। যেটা একবার তো ব্লাড টেস্টের মাধ্যমে ওইভাবে থাকে না লেখা। ব্লাড টেস্টে শুধু বিপি আর হচ্ছে ফাস্টিং এইভাবে থাকে না, খাবার আগে আর খাবার পরে, এইভাবে দেখেই আমাকে ট্রিটমেন্ট করাতে হবে। আচ্ছা, তাহলে তাকে তো ওই যে ব্যায়ামের পাশাপাশি তাকে তো ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন চালাইতে হবে নাকি? হ্যাঁ, তাকে একটা টাইম, প্রথমে আমি এক্সারসাইজ করছি বলে মেডিসিন ছেড়ে দেবো তা নয়। আমাকে দেখতে হবে যে আমার সেই পরিমাণটা কতটা এসেছে। যদি আমার নর্মালে আছে, আমি বলতে পারি না একজন ট্রেনার হিসাবে যে আপনি বন্ধ করে দিন। সব সময় আমাকে বলতে হবে যে আপনি ডক্টরের কাছে যান। ডক্টর যদি বলে যে হ্যাঁ আপনার 3 মাস কন্টিনিউয়াস নর্মালে আছে, উনিই বলে দেবেন যে আর মেডিসিন কন্টিনিউ করতে হবে না, তারপরে আপনি নর্মাল এক্সারসাইজ করতে থাকুন। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্য ধন্যবাদ। আর ছন্দা দিদি, আপনি হচ্ছে যে হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্নটি করতে পারেন। ম্যাম নমস্কার ম্যাম। ম্যাম, আমার কাছে এই কিছুদিন আগে একজন মেয়ে হঠাৎ আমাকে বলে যে তার ওই হাই সুগার আছে, মোটামুটি 200-250 উপরে থাকে। তো 41 বছর তার বয়স, আর প্রচন্ড পেটটা তার বেড়ে যাচ্ছে, এখন 80 কেজি ওয়েট। আর বডির তো ব্যালেন্স খুব একটা নেই, মাঝে মাঝে পড়ে যায়। তো তার এমনি হাঁটুর আর কোনো সমস্যা নেই, কোনো পেন টেন সেভাবে কিছু নেই। তো এই মুহূর্তে তাকে মানে কি টাইপের ব্যায়াম গুলো দেওয়া যাবে? তাকে আমাকে ফুল বডি ওয়ার্কআউট করাতে হবে। তার ব্যালেন্সটাকে আগে ইনক্রিজ করার জন্য না আমি কি করবো, বেশি করে তাকে দেখতে হবে যে সে বেশি করে মানে তারাসনটা কতক্ষণ সে দাঁড়াতে পারছে, সেই অনুযায়ী দেখে আমি এক্সারসাইজ গুলো মেজার করবো, এক্সারসাইজ গুলো করাবো, মানে সূর্য নমস্কার করাবো। তারপরে একটা করানো যেতে পারে, কি করাতে পারি আমরা, তার ব্যালেন্সটাকে ইনক্রিজ করার জন্য তো হাতটা এইভাবে রেখে আমি আগে একটা পাকে জাস্ট আগে রাখানোর চেষ্টা করবো। আগে প্রথমে এইভাবে করবো 1 সপ্তাহ, তারপর আমি বলবো এয়ারে রাখুন, এইভাবে 30 সেকেন্ড হোল্ড করতে পারছে, তার ব্যালেন্সটাকে ইনক্রিজ করার জন্য। এই জিনিসগুলো আমি তাকে করাবো। তারপরে কি করাবো, আমি তারাসনে, মানে এই তারাসনে আমি কি করবো, হিলটাকে আপ এন্ড ডাউন করাবো, তার যাতে ব্যালেন্সটাকে আমি ইনক্রিজ করাবো, আর থাই মাসেলস গুলো যত আর কি ডেভেলপ হবে, মাসেলের স্ট্রেংথ গুলো আসবে, এইগুলো করাবো। আর তার যখন সমস্যা নেই, আমি তাকে ফুল বডি, তার বডি যদি নিতে পারে ক্যাপাসিটি যেরকম আছে সেই অনুযায়ী সব ধরনের এক্সারসাইজ করাবো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সব বেন্ডিং করাবো, যাতে তার ওয়েটটাও কমে যায় আর এই সমস্যাটা। ম্যাম, তবে ওনার মাঝে মাঝে প্রেসারটা হাই হয়ে যায়, এটুকু শুধু হাই হয়ে যায়। জিজ্ঞাসা করুন যে মাঝে মাঝে হাই হয়ে যাচ্ছে, সে মেডিসিন নিচ্ছে কিনা, যখন এক্সারসাইজ করতেছে কখন আসছে তার আগে মেডিসিন নিয়ে যায় কিনা। যদি মেডিসিন নেয়, কি করবে, ওই থার্ড পজিশন যেটা আছে না পদহস্তাসনটা, ওইটাকে অ্যাভয়েড করে অন্য পশ্চার গুলো করার, ওইটাকে ছেড়ে মানে শুধু পর্বতাসন আর ভুজঙ্গাসন এইভাবে করান, শুধু অস্ত্র সঞ্চালন করা, এই 4-5টা এক্সারসাইজ বারবার করে রিপিটেশন করা,
এইভাবে আস্তে আস্তে করাতে করাতে কি হবে, বডি যত আর কি ওয়ার্কআউট হবে তখন মানে সুগারটা কমেও যাবে আর ওয়েটটাও লস হয়ে যাবে। আর খাবারটা একদম কার্বোহাইড্রেট, একদম ভাত রুটি এগুলো সব পুরো বন্ধ, বেশি করে অন্য খাবার খেতে বলুন, সবজি জাতীয় খাবার বেশি করে খেতে বলুন, মানে খাবারটা একসাথে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু সুগার কমবে না।